মাইক্রোসফট ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো কাজ রয়েছে। মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন ক্যাটাগরি যে সকল কাজগুলো আছে ওই সকল কাজগুলো সুন্দরভাবে সহজভাবে এবং খুব শর্ট টাইমে আমরা কাজগুলো সম্পন্ন করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড, যেটার সংক্ষিপ্ত নাম হলো এমএস ওয়ার্ড। এই এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড হলো মাইক্রোসফট কর্পোরেশন অর্থাৎ মাইক্রোসফট কোম্পানির একটি অ্যাপ্লিকেশন অ্যাপস বা সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা অফিসিয়াল এবং ব্যক্তিগত পাবলিকেশন সেক্টর থেকে শুরু করে সকল অ্যাপ্লিকেশন ক্যাটাগরি কাজগুলো করার জন্য বা প্রতিষ্ঠানের অ্যাপ্লিকেশন ক্যাটাগরি কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য বা ব্যবস্থা করার জন্য বা কমপ্লিট করার জন্য একটি চমৎকার একটি সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনি লেখালেখি শুরু করতে পারবেন, প্রশ্ন উত্তর করতে পারবেন, পরীক্ষার রেজাল্ট শিট তৈরি করতে পারবেন, যেই কোনো ধরনের ছোটখাটো ভিজিটিং কার্ড, ভলান্টিয়ার ডিজাইন, বই সেটিং, নানান ধরনের কাজগুলো এই প্রোগ্রামের মাধ্যমে করতে পারবেন। সবচাইতে মজার ব্যাপার হলো এই সফটওয়্যারটা যদিও বা বেসিক লেভেল থেকে শুরু করা হয়, এটা এমন একটা সফটওয়্যার যেটা শিখলে অন্যান্য প্রোগ্রামের বা অন্যান্য সফটওয়্যারের অথবা অন্যান্য কোর্সের কম্পিউটার ক্যাটাগরির যে সকল কোর্স গুলো রয়েছে, যেমন গ্রাফিক ডিজাইনার যারা হয়েছেন বা গ্রাফিক ডিজাইনের যে সকল প্রোগ্রাম গুলো রয়েছে বা ভিডিও এডিটিং এর যে সকল প্রোগ্রাম গুলো রয়েছে, এভাবে কম্পিউটারের যত ধরনের কাজ করার জন্য সফটওয়্যার রয়েছে, ম্যাক্সিমাম সফটওয়্যারের ধরে নিতে পারেন 50% আপনার জানা হয়ে যাবে এই সফটওয়্যারটা নিজের আয়ত্ত থাকার কারণে। এই সফটওয়্যারটা আপনার জানা থাকার কারণে, যদিও বা এটাকে বেসিক একটা সফটওয়্যার বলা হয় বা যদিও বা এটাকে বেসিক কম্পিউটার প্রোগ্রামের বেসিক একটা কোর্স বলা হয়, মূলত এটি সবচাইতে গুরুত্ব রাখে বা ভূমিকা রাখে হলো অ্যাডভান্স লেভেল। প্রোগ্রাম শেষ করলে আপনি তখন বুঝতে পারবেন যে আসলে আপনার অন্য অন্য প্রোগ্রামগুলো শেখার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। যারা এই প্রোগ্রামটা শিখতে পারেন নাই, তারা অন্যান্য প্রোগ্রামের মধ্যে অনেক সময় নষ্ট করেছেন, অর্থাৎ 50% সময় ব্যয় হয়েছে নতুন প্রোগ্রামগুলো নতুন কমান্ডগুলো আয়ত্ত করতে করতে। আর যারা এই প্রোগ্রামটা শিখেছেন, তারা যে কোনো কোর্সে যখন যাবেন, ধরে নিতে পারেন ওই কোর্সের 50% জ্ঞান আপনার রয়েছে। জাস্ট রিভাইজ দিলে আপনার ওই প্রোগ্রামটা পরিপূর্ণভাবে আয়ত্ত হয়ে যাবে। এই জন্য বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই প্রোগ্রামটাকে এমন ভাবে ধরেন যেমন ভাবে আমি ধরেছিলাম, ফলে এটার ফলাফল আমি এখন ভোগ করছি। দেন আপনাদেরকে আজকে আমি শিখাইতে পারছি শুধুমাত্র এটার পেছনে সময় ব্যয় করার কারণে, এটাকে কামড়িয়ে ধরার কারণে, প্রোগ্রামটাকে ভালোভাবে আয়ত্ত করার নিয়ত করেছি। ফলে এই প্রোগ্রামের পাশাপাশি আমার অনেক অনেক কোর্সগুলো করার ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা রেখেছে এই সফটওয়্যার। যেন সবাই এই প্রোগ্রামটা শিখে নেবেন। এই প্রোগ্রামটা শিখার শুরুতে রয়েছে এই প্রোগ্রামের একটা স্কিম পরিচিতি। যেমন আপনি ডাক্তার হতে চান, ডাক্তার হতে গেলে আপনাকে প্রথম যে শিক্ষাটা দেওয়া হয় সেটা হলো হিউম্যান বডি, মানব জাতির দেহের পরিচিতি। প্রথমেই বলা হয় এটা হেড, মাথা, মাথার মধ্যে রয়েছে কান, নাক, চোখ, দাঁত, মুখ। এইভাবে স্টেপ বাই স্টেপ এইভাবে নিচের দিকে আসা হয়, পরিচয় দেওয়া হয়। পরিচয় যখন ভালোভাবে দেওয়া হয় উপর থেকে, এরপরে গভীরে যায়, এরপরে আরো গভীরে যায়, এরপরে আরো গভীরে যায়। এমন একটা গভীরে যাওয়া হয় যখন যে গভীরটা দেখতে তাকে কম্পিউটারে ব্যবহার করতে হয়। তাহলে এখন বুঝেন এই যে পরিচয়, সেই পরিচয়টা প্রাথমিক প্রাথমিক এই পরিচয় যদি জানা না থাকে, তাহলে ওই ডাক্তার কখনো আরো গভীরে আরো গভীরে আরো গভীরে এভাবে যেতে পারবে না।
আপনারও এই প্রোগ্রাম শিখতে হলে প্রথমে এটার স্ক্রিন পরিচিতি আপনাকে জানতে হবে। স্ক্রিন পরিচিতির মধ্যে সবার উপর একটা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটার নাম হলো টাইটেল বার। যদিও বা আমার কম্পিউটারের মধ্যে এটি লাল হয়ে আছে, এটা লাল হয়ে থাকার কারণ একটা আছে, সেটা হলো আমার এইটা প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল বলতেছে। অ্যাক্টিভেশন ফেল বলার কারণ হলো এটা লাইসেন্স করার জন্য আমাকে তাগাদা দিচ্ছে। আমি তার কথায় কোনো কি দিচ্ছি না, গুরুত্বই দিচ্ছি না, আমি ব্যবহার করে যাচ্ছি। এই জন্য একটা ওয়ার্নিং দিয়েছে। এই টাইটেল বারের নাম মূলত আপনি যখন যেই ফাইলে কাজ করবেন ওই ফাইলের নামটা আপনি টাইটেল বারে পাবেন। প্রথমে স্ক্রিন পরিচিতির মূল শিরোনামগুলো আপনাদেরকে বলি, তারপরে গিয়ে বিশ্লেষণ করি, তাহলে বুঝতে সহজ হবে। টাইটেল বার, সবার উপরে যে লাইনটি রয়েছে এটির নাম হলো টাইটেল বার। তার নিচে এক শব্দ এক শব্দ করে ইংলিশে লেখা ওই লাইনটার নাম হলো মেনু বার। মেনু বারের নিচে যে সকল কমান্ড রয়েছে, ছোট ছোট কিছু প্রোগ্রামের মতো, একটা চিত্রর মতো, লোগোর মতো দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় রিবন বার। রিবন বারের নিচে রিবন বারের নিচে আমাদের থাকে হলো রুলার, যেটাকে আমরা স্কেল বলি। রোলারের ডান দিকে দেখতে পারবেন যে একটা রশির মতো একটা লাইন দেখা যাচ্ছে উপরে নিচ, এটাকে আমরা লিফটও বলতে পারি। এই যে লাইনটা রয়েছে এটার নাম হলো স্ক্রল বার। স্ক্রল করা, মোবাইল যেমন আমরা স্ক্রল করি, উপরের দিকে স্ক্রল করি, ফলে নিচের থেকে আমাদের ভিডিও গুলো আসতে থাকে, ঠিক আমার এই পেজের উপরে নিচে যাওয়ার জন্য আমার স্ক্রল বার ব্যবহার করতে হয়। স্ক্রল বারের বাম পাশে দেখেন আমাদের সাদা পেজ রয়েছে। এই যে একটা পেজ, সাদা পেজ, এই পেজটার নাম হলো ডকুমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে এই পেজটার নাম বা পেজটাকে বলা হয় ডকুমেন্ট। ডকুমেন্টের নিচে দেখতে পাচ্ছেন একটা লাইন দেখা যাচ্ছে, এই লাইনটার নাম হলো স্ট্যাটাস বার। সবার উপরে লাইন ছিল কিন্তু টাইটেল বার, আর নিচে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো স্ট্যাটাস বার। এবং সর্বশেষ সবার নিচে যে স্থায়ীভাবে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটির নাম হলো স্টার্টআপ বার। এই স্টার্টআপ বার যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এই জায়গাতে থাকবে, প্রোগ্রাম ওপেন করেন আর না করেন, এটা উইন্ডোজ এর সাথে সম্পৃক্ত। তাহলে দেখেন যে শিরোনামগুলো বললাম, সেই শিরোনামগুলো আপনার আঙ্গুলের সাথে ধরে ধরে আমার সাথে আপনার মুখে বলবেন। সবার উপরে যে লাইনটি রয়েছে এটির নাম হলো টাইটেল বার। টাইটেল বার। সেকেন্ড যে লাইনটি রয়েছে এটির নাম হলো মেনু বার। মেনু বার। তৃতীয় নাম্বার যে লাইনটি রয়েছে সেটির নাম হলো রিবন বার। রিবন বার। চতুর্থ নাম্বার যে লাইনটি রয়েছে সেটির নাম হলো রুলার। রুলার। এবং পঞ্চম নাম্বার পেজটি দেখা যাচ্ছে, এই পেজটির নাম হলো ডকুমেন্ট। ডকুমেন্ট। ষষ্ঠ নাম্বার হলো আমার ডান পাশে যে একটা লিফটের মতো দেখা যাচ্ছে, একটা লাইন দেখা যাচ্ছে উপর নিচ করে, এটার নাম হলো স্ক্রল বার। বার স্ক্রল বারের নিচের থেকে ডান দিক থেকে বাম দিকে একটা দেখতে পাচ্ছেন লাইন, পেজ 1, পেজ 2, ওয়ার্ড, এগুলো, এই লাইনটার নাম হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার। সবার নিচে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো স্টার্টআপ বার। স্ট্যাটাস বার, স্টার্টআপ বার। ওকে, জি, তাহলে কয়টা হলো? 7টা। আমি কিন্তু প্রথমেই ওয়ার্নিং দিয়েছিলাম যে 8টা। হাতের আঙ্গুল ধরেন আর বলেন। 8টা। 7 8 8। 1 2 দলিল 3 দিয়ে দিলাম, এরপরও যদি আপনারা ইয়ে করেন, দলাদলি করেন, তাহলে তো সমস্যা। কয়টা? 8টা। 7টা। কেউ বলে 8টা, কেউ বলে 7টা।
8টা স্যার। শিওর? জি শিওর স্যার। টাইটেল 8টা। বার একটা, মেনু বার দুইটা, রিবন বার তিনটা, রোলার চারটা, ডকুমেন্ট পাঁচটা, আর এই যে তিনটা রয়েছে, এই একটা, এই একটা, নিচে একটা, কয়টা হলো? যারা সাতটা বলছেন, যারা সাতটা বলেছেন অপরাধী করেছেন। আচ্ছা, তো এই আটটা শিরোনাম বললাম, বিস্তারিত বলি নাই। এই আটটা কি বললাম? শিরোনাম। শিরোনাম। আটটা শিরোনামের মধ্যে বিস্তারিত দেখেন, প্রথমটার মধ্যে রয়েছে টাইটেল বার। এই টাইটেল বারের কাজ কি? টাইটেল বারের কাজ হলো, ডান পাশ থেকে যদি আসেন তাহলে দেখতে পারবেন যে ক্লোজ বাটন, এটার নাম হলো ক্লোজ বাটন। এই ক্লোজ বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে প্রোগ্রামটা ওপেন করে রেখেছেন, চালু করে রেখেছেন, এটি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। যেমন আপনাকে একটা এক্সাম্পল বলি, আপনি যখন মোবাইল চালান, সেই মোবাইলের মধ্যে, আপনি যখন মোবাইল চালান সেই মোবাইলের মধ্যে আপনি যখন নেটে থাকেন তখন একটা ব্রাউজার শো করে কিনা? জি স্যার। যখন এটা কেটে দেন তখন কি মোবাইল সব ডিলিট হয়ে যায়, নাকি শুধু ওই প্রোগ্রামটা বন্ধ হয়? প্রোগ্রামটা বন্ধ হয়ে যায়। ঠিক আমার এই প্রোগ্রামটার মধ্যে যে প্রোগ্রামটা আমি ওপেন করে রেখেছি, এই প্রোগ্রামটা যদি আমি বন্ধ করে দিতে চাই তাহলে আমাকে কোথায় ক্লিক করতে হবে? ক্লোজ এর মধ্যে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক এর মিনিং কি? লেফট ক্লিক। ক্লিক মানে কি? বাম পাশের বাটন ক্লিক করা, মাউস। মানে বাম। লেফট ক্লিক, এটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে কি বলি? ক্লিক বলি। ক্লিক। লেফট ক্লিক। বাটনটাকে, মাউসের যে বাটনটা রয়েছে লেফট বাটন, এটার নাম কি? ক্লিক। 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 এই ক্লিক ম্যাক্সিমাম সময় দেখবেন যে আমরা বলবো, বা বই পুস্তকের মধ্যে দেখবেন যে ক্লিক বলা, তাহলে আপনাকে বুঝে নিতে হবে কি? বন্ধ করা, ওপেন করা। বাম পাশে বাটন। বাম পাশের তো বাটন। বাম পাশে বাটন আপনাকে বলার জন্য, যাতে বারবার একথা বলা না লাগে, লেফট ক্লিক করবেন, লেফট ক্লিক করবেন, এটা যাতে বলা না লাগে। লেফট ক্লিক আমরা সহজে বলি না, আমরা বলি কি? ক্লিক। কি বলি? ক্লিক। ক্লিক বলি। আচ্ছা, যারা ভিডিও অন রেখেছেন ভিডিও অফ করে দেন। অনেকে মনে হচ্ছে যে ভিডিও অন রেখেছেন, আমার ইয়েতে স্ক্রিনে বারবার মেসেজ আসতেছে। এবার আসেন, এই যে ক্লোজ বাটনটি রয়েছে, ক্লোজ বাটনের বাম পাশে কিন্তু একটা ছোট ছোট দুটা বক্স দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। এইটার নাম, এইটার দুইটা নাম, এটার কয়টা নাম? দুইটা নাম। দুইটা নাম। এটা দুটা নাম, এই জন্য একবার যদি ক্লিক করেন তখন এটি ছোট হয়ে যাবে, আরেকবার যদি ক্লিক করেন তখন বড় হয়ে যাবে। একবার বলা হয় ম্যাক্সিমাইজ, বড় আকারে দেখা। একটা হলো রিস্টোর ডাউন, অর্থাৎ স্বাভাবিকভাবে আমি কাস্টমাইজ যেভাবে করে রাখি ওইভাবে দেখা। কাস্টমাইজ বলতে আমি এটা গতকাল টাইপ করার সময় এভাবে ছোট করে রেখেছিলাম, তাই কিন্তু এমন ভাবে আসছে এখন, তাই না? জি স্যার। আমি যদি এটার কানটা ধরে উপরের দিকে নিয়ে যাই তখন উপরের দিকে যাবে, বাম দিকে নিয়ে গেলে বাম দিকে যাবে, ডান দিকে নিয়ে গেলে ডান দিকে যাবে। তাহলে দেখেন আমি কানটা ধরেছি, এটা কান মানে হলো টাইটেল বার। এটা কান মানে কি? টাইটেল বার। কান ধরলে মাথা আসে, প্রবাদ শুনেছেন না? জি স্যার। আচ্ছা, তাহলে ঠিক আমার এই জায়গার মধ্যে ক্লিক করে যদি মাউসটাকে মুভমেন্ট করি, ডান দিকে বাম দিকে নিয়ে যাই, তখন আমার এইটাও কি হবে? মুভমেন্ট মুভমেন্ট হবে। হবে। ডান ওকে। বাম যাবে। আচ্ছা, তাহলে এখন দেখেন, এই যে রিস্টোরটা করলাম, আমি যখন আমার ফাইলটাকে যেইভাবে রাখি ওইভাবে আমাকে দেখাবে, এটা হলো রিস্টোরের কাজ। তো রিস্টোরের মধ্যে দেখা যাচ্ছে কাস্টমাইজ করা আছে ছোট আকারে, তাই এটা ছোট আকারে দেখাচ্ছে, তাই না? আমি যদি এটাকে ম্যাক্সিমাইজ ক্লিক করি, এখন যদি মাউসটাকে নিয়ে যাই তখন এটার নাম শো করবে ম্যাক্সিমাইজ। যখন ম্যাক্সিমাইজ ক্লিক করব তখন ফুল স্ক্রিন হয়ে যাবে। তাহলে একই বাটনের মধ্যে দুই ধরনের কাজ।
একবার ক্লিক করলে কাস্টমাইজ মুভমেন্টে আসবে, আরেকবার ক্লিক করলে ফুল স্ক্রিনে আসবে, তাই না? জি স্যার। আবার দেখেন, আমি যদি মিনিমাইজ ক্লিক করি, এই মিনিমাইজ ক্লিক করলে অনেক সময় দেখবেন যে বিভিন্ন প্রোগ্রামগুলো ওপেন করলে সেই প্রোগ্রামগুলো আমাদের মোবাইলের নিচে জমা থাকে। যখন মোবাইলে ওই বাটনটার মধ্যে মোর বাটনে যখন ক্লিক করি, তখন দেখায় যে আমি কি কি আমার এই মোবাইলের মাধ্যমে দেখেছিলাম, কোথায় কোথায় হোয়াটসঅ্যাপ ওপেন করে রেখেছিলাম, তারপরে মেসেঞ্জার, তারপরে জুম, তারপরে ফেসবুক, অন্যান্য প্রোগ্রাম, এরকম স্ক্রিনে মোবাইলে দেখায় কিনা। জি ঠিক, আমার এই প্রোগ্রামগুলো, আমার একাধিক প্রোগ্রাম থাকতেই পারে, সেই প্রোগ্রামগুলোকে যদি আমি বন্ধ না করে আমার স্টার্টআপ বারে জমা রাখি, সেই ক্ষেত্রে আমাকে ক্লিক করতে হবে মিনিমাইজে। আমি যদি মিনিমাইজে ক্লিক করি, তখন স্ক্রিন থেকে দেখা যাবে যেটা হাওয়া হয়ে গেছে, আসলে এটা হাওয়া হয়ে যায় নাই, এটা স্টার্টআপ বারে জমা রয়েছে। আবার যখন স্টার্টআপ বার থেকে ক্লিক করব, তখন আবার আমার স্ক্রিনে চলে আসবে, যেটা আমার মোবাইলে আমরা করে থাকি, তাই না? মিলেছে? জি স্যার। জি স্যার। তাহলে এই যে টাইটেল বার থেকে ডান পাশে 3 থেকে 4টা কাজ শিখলাম, তাহলে মিডলে দেখেন এই টাইটেল বারের আরেকটা ইয়ে হলো কান। এটাকে ধরে ডান দিকে, বাম দিকে, উপর দিকে, নিচের দিকে করা যায়, নিয়ে যাওয়া যায়, তাই না? জি টাইটেল বারের মধ্যে দেখেন আরেকটা ইয়ে হলো, সেটা হলো নাম শো করছে, একটা নাম দেখেন, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, তাই না? জি এই যে প্রথম হাইপেনের আগে যে নামটা আসে সেটা হলো ফাইলের নাম। কিসের নাম? ফাইলের নাম। আবার বলেন, কিসের নাম? ফাইলের যেমন আমি একটা নতুন একটা ফাইল নিলাম, দেখেন এই ক্ষেত্রে আমার এখানে কি শো করছে দেখেন, ডকুমেন্ট 1। ডকুমেন্ট 1 মাইক্রোসফট। তো মাইক্রোসফট ওয়ার্ড মানে হলো এই প্রোগ্রামের নাম, আর ডকুমেন্ট 1 মানে হলো এই ফাইলের একটা ডিফল্ট ফাইলের নাম, আননোন নাম। এই ফাইলের ফাইলের কি নাম? নাম, একটা আননোন নাম, ডিফল্ট নাম। ডিফল্ট নাম। তো এটা অটোমেটিক ভাবে একটা নাম শো করে। এবার যখন আপনি রেজিস্টার করবেন, মানে আপনার কম্পিউটারের ভিতরে এই ফাইলটা সংরক্ষণ করবেন, তখন একটা রেজিস্টার্ড নাম দিয়ে সেভ করতে হয়। কি করতে হয়? রেজিস্টার নাম দিয়েছে। একটা নাম দিয়েছে। একটু পরে সেই অপশনের মধ্যে আমরা যাচ্ছি, ওকে? জি স্যার। জি এবার আসেন, এই টাইটেল বারের নামের কাজ শেষ, আসেন বাম পাশে। বাম পাশে দেখতে পাচ্ছেন যে কিছু লোগো দেখা যাচ্ছে, লোগো, তাই না? জি একটা একটা কমান্ডের নাম হলো সেভ, সেভ কার্ড। আরেকটা কমান্ডের নাম হলো আন্ডু বা রিডো। এই দুইটা কমান্ডের সেম নাম। আরেকটি নাম হলো প্রিন্ট প্রিভিউ, আরেকটির নাম হলো নিউ, ওপেন। এভাবে রয়েছে আমার অনেকগুলো কি কমান্ড। এই কমান্ড। লাইনটা কখনো এই জায়গাতে থাকে, আবার কখনো এই জায়গাতেও থাকে। আমি এটাকে মুভ করি, শো বিলো দা রিবন, দেখেন এটাকে আমি টাইটেল বার থেকে নিচের দিকে নিয়ে আসলাম, যেহেতু এটা টাইটেল বারের অংশ না, কিন্তু চাইলে টাইটেল বার এটা সেট করা যায়। কিভাবে? এটাকে মুভ করা যায়, দেখেন শো অ্যাবভ দা রিবন, রিবনের উপরে এটাকে কি করতে চাই, দেখতে চাই, ওকে? তো এই যে কাজগুলো, এই কমান্ড গুলো ম্যাক্সিমামে আমাদের লাগে, ম্যাক্সিমামে আমাদের লাগে। মূলত এটার স্বতন্ত্র নাম রয়েছে। কি নাম রয়েছে বলেন? এটা স্বতন্ত্র নাম স্বতন্ত্র রয়েছে। নাম রয়েছে। এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বার। যেমন উপরটা কি বলা হয়েছিল, কি নাম? টাইটেল টাইটেল বার। বার। টাইটেল বারের নিচে কি নাম? মেনু বার। এটার নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার, এটার নাম শো করতে দেখেন, কুইক বা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। মূলত এটার নাম দিয়ে আমরা বলে থাকি কুইক অ্যাক্সেস টুলবার। অ্যাক্সেস টুলবার মানে হলো অ্যাক্সেস ভাবে এটাকে আনা হয়, বা অ্যাক্সেস কিছু কাজ থাকে যে কাজগুলো প্রায় আমাদের লাগে, এর জন্য স্ক্রিনে শর্টকাট ভাবে এটা আনার জন্য এই একটা বার এখানে কি করা যায়, সেট করা যায়। ক্লিয়ার? জি তাহলে দেখেন টাইটেল বার ক্লিয়ার। টাইটেল বারের নিচে রয়েছে হলো আমার মেনু বার। মেনু বার। মেনু বারে অনেকগুলো মেনু থাকে, কিছু মেনু পার্মানেন্টলি থাকে,
আবার কিছু মেনু ক্ষেত্র বিশেষ আসে, আওয়াজ চলে যায়। সাইলেন্ট করে, যাদের এখানে আওয়াজ হয়, নয়েজ আসে, মিউট করে ফেলবেন। তো কিছু মেনু রয়েছে এখানে, কিছু মেনু স্বতন্ত্রভাবে আসবে আবার চলে যাবে, কিন্তু এখন নাই। যেগুলো বর্তমানে দেখতে পাচ্ছি এগুলো পার্মানেন্ট থাকে। যেমন ফাইল মেনু, যেমন হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু রয়েছে এখানে, তাই না? জি। আমি কিন্তু আপনাকে বলেছিলাম আরো কিছু মেনু আসবে, তবে ক্ষেত্র বিশেষ, মানে যখন প্রয়োজন হবে তখন আসবে, আবার চলে যাবে। এর একটা এক্সাম্পল আপনাকে দেখিয়ে দিই, না হলে আপনি বুঝতেই পারবেন না। আমি একটা শেপ নিলাম, একটা কাজ করলাম, এখন দেখেন আমার ফরম্যাট নামে একটা মেনু চলে আসছে, জি। জি যেটা আগে ছিল না। ছিল? জি না জি না। আমি আবার খালি জায়গায় ক্লিক করে দেখেন, নেই, আছে? নাই জি নাই। এবার যখন বক্সের মধ্যে ক্লিক করব তখন ফরম্যাট চলে আসছে। কেন আসলো? এই বক্সটা যখন তৈরি করা হবে তখনই কেবল আসবে, এবং এই বক্সের মধ্যে যে সকল কাজগুলো করা প্রয়োজন বা আমাদের লাগবে, ওই সকল কাজগুলো তখন শো করবে যখন বক্সটা তৈরি করব। আমি যদি সবগুলো প্রোগ্রাম এখানে সেট করে রাখি, তাহলে আমার এই প্রোগ্রামটা ভারী হয়ে যাবে। এর জন্য এটা ক্ষেত্র বিশেষ, যখন প্রয়োজন হবে তখন অটোমেটিক ভাবে আসবে, আবার যখন প্রয়োজন হবে না তখন কি হয়ে যাবে? চলে আবার যাবে। চলে যাবে। চলে যাবে। তো এটা হলো মেনু বারের কাজ। আর রিবন বারের কাজ হলো যখন যেই মেনুতে আপনি ক্লিক করবেন তখন ওই মেনুর অধীনে যে সকল কমান্ড গুলো রয়েছে, প্রোগ্রাম গুলো রয়েছে, ওই সকল কাজগুলো আপনি রিবন বারে দেখতে পারবেন। এখন রিবন বারে যা দেখতে পাচ্ছেন সবগুলো কিসের কমান্ড? ফাইলের কমান্ড, পেজ লেআউট, মেনু বারের কমান্ড। মেনু বারের কমান্ড, মেনু পেজ বারের লেআউট পেজ লেআউট, কিসের কমান্ড? পেজ লেআউটের কমান্ড, লেআউটে, এখন কিসের কমান্ড? ইনসার্টের কমান্ড। এটার কমান্ড, এখন কিসের কমান্ড? হোমের কমান্ড, এখন কিসের কমান্ড? রিভিউর রিভিউর কমান্ড। কমান্ড, তাহলে বুঝতে পারছেন রিবন বারে কি শো করে? মেনুর মেনু কমান্ড বারের গুলো শো করে। কমান্ড শো করে, এটার কমান্ড গুলো রিবন বারে কি শো করে? মেনু বারের মেনু কমান্ড। বারের কমান্ড শো মেনুবারের করে। কমান্ড গুলো মেনুর শো করে। গুড, মেনুর কমান্ড গুলো শো করে। ক্লিয়ার? জি স্যার। এখন কথা হলো এই কমান্ড গুলো দিয়ে আমাদের কি কাজ? এই কমান্ড গুলো দিয়ে আমাদের কি কাজ? প্রশ্ন আসে কিনা? জি স্যার। প্রশ্ন আপনাদের আসা মানে হলো মায়ের কাছে বাচ্চার প্রশ্নের মতো। কিসের মতো? মায়ের কাছে বাচ্চার প্রশ্নের মতো। মানে যে বাচ্চাটা ধরেন 4-5 বছর, 7-8 বছর, ওই বাচ্চাটা যদি বলে যে আম্মু, এই যে তুমি যে এগুলা হলুদ কালার এগুলো তরকারির মধ্যে দিচ্ছ, এগুলা কি হয়, এগুলোর কি কাজ, এমন প্রশ্ন না? কিন্তু মা তখন তাকে একটা বুঝ দেওয়ার জন্য বলে এগুলো কালার করে, এগুলো ঝাল দেয়, এগুলো নুনটা নষ্ট করে, তাই না? জি কিন্তু যখন ওই বাচ্চাটা যখন ওই কাজটা যখন শুরু করে, তখন সত্যিকার অর্থে সে তখন বুঝতে পারে আসলে হলুদের কাজ কি, মরিচের কাজ কি, লবণের কাজ কি। তা আজকের ক্লাসের মধ্যে আপনার মনে এটা আসা স্বাভাবিক, এই কমান্ড গুলোর কাজ কি। যখন আপনি দেখবেন যে লবণের কাজ কি, তখন বুঝতে পারবেন লবণ দিবেন কি দিবেন না, লবণ দিলে কতটুকু দিতে হবে। যখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন যে কালারের ক্ষেত্রে এই পেজের মধ্যে এই কালার আপনি দিতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কালারটা কতটুকু দেওয়া উচিত, এই জায়গার মধ্যে কালার দিব কি দিব না। কথা বুঝাইতে পারলাম? জি স্যার। তার মানে সকল কাজগুলো বিভিন্ন মেনুতে বিভক্ত করা, এক এক মেনুর মধ্যে এক এক ধরনের কাজগুলো সেট করা। যখন যে মেনুর মধ্যে আপনি ক্লিক করবেন তখন ওই মেনু দিয়ে ওই কাজগুলো সম্পন্ন করতে পারবেন। মেক করেন, টুকি থেকে আওয়াজগুলো আসে আপনাদের, এগুলো রেকর্ড হচ্ছে। নেক্সট টাইম যারা ভিডিও দেখবেন ওই আওয়াজগুলো শুনবেন, তাদের কাছে খুব বিরক্ত লাগে। রিবন বারের নিচে রয়েছে আমাদের কুইক অ্যাক্সেস বার, যেটা উপরেও থাকে নিচেও থাকে। তার নিচে রয়েছে রোলার। কি রয়েছে? রোলার মানে স্কেল। রুলার। আপনার এই পেজটা কতটুকু পরিমাণ রয়েছে
পেজটার ভিতরে কতটুকু পরিমাণ আপনি লিখতে পারবেন, জি কতটুকু স্যার। পরিমাণ আপনার জায়গা ফাঁকা আছে, বর্ডার আছে, এগুলো আপনি ডান বামের আপনার উপরে এবং বামের স্কেল দিয়ে বুঝতে পারবেন। উপরে এবং বামের স্কেল দিয়ে কি করতে পারবেন, বুঝতে পারবেন। যেমন আপনার এটা কত ইঞ্চি রয়েছে, দেখতে পাচ্ছেন যে 7 ইঞ্চি রয়েছে। আবার উপর নিচে যদি দেখেন কত ইঞ্চি রয়েছে, তখন দেখবেন যে প্রায় এরকম। আবার দেখবেন যে কতটুকু পরিমাণে, যে সাদা যতটুকু জায়গা, ততটুকু জায়গার মধ্যে লেখা হবে। আবার এখান থেকে ডান দিকে বাম দিকে যে যতটুকু পরিমাণ কালো রয়েছে, এই পরিমাণ জায়গা হলো বর্ডার। এই রোলারটা দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। ভার্টিক্যাল, আরেকটা হলো হরিজন্টাল। ভার্টিক্যাল মানে হলো উপর নিচ। দেখেন, স্কেলের উপর নিচে মেজারমেন্ট দিচ্ছে, আপনাকে মাপ দিচ্ছে, এটা ভার্টিক্যাল রোলার। কি প্রাইবো। রুলার। আর হরিজন্টাল রুলার মানে হলো ডান দিকে বাম দিকের মাপ দিচ্ছে। তাহলে কি আপনার ডান দিকে কি আর স্কেল দরকার আছে? না, নিচে দরকার আছে? নাই। নাই। কারণ উপর মধ্য থেকে আমার উপরে নিচে চলে আসতেছে কতটুকু পরিমাণ, বাম দিক থেকে আমার ডান বাম চলে আসতেছে কতটুকু পরিমাণ লেখা হবে, কতটুকু পরিমাণ বর্ডার রয়েছে, তাই না? তাহলে রোলার কয় ধরনের? দুই ধরনের। হরিজন্টাল মানে কি? হরিজন্টাল হরিজন্টাল। হরিজন্টাল রোলার মানে কি? হুতি রয়েছে, মানে উপরে উপর ডান নিচ, বামের যেটা উপর ওইটার নিচ। নাম হলো হরিজন্টাল। হুতি রয়েছে। নোয়াখালী মানুষ আছেন নি কেউ? নোয়াখালী কেউ আছেন? জি একজন আছেন। আঙ্গবাড়ি নোয়াখালী কেউ আসেননি? আছি একজন আছি জি। আচ্ছা ভাই সাহেব, হুতি রয়েছে মানে কি? হরিজন্টাল। হাতে বুদ্ধি রয়েছে আর কি, শুয়ে আছে। হুতি রয়েছে মানে শুয়ে আছে। ব্যাপারটা কি হয়ে আছে? এই ব্যাপারটা হুতি রয়েছে মানে হরিজন্টাল। হরিজন্টাল। হরিজন্টাল নাম যদি ভুলে যান, তাহলে হুতি রয়েছে মনে করলে হরিজন্টাল নাম আসা পড়বো, মনে থাকবে নি? আর ভার্টিক্যাল মানে হলো খাড়ায় রয়েছে। ভার্টিক্যাল মানে কি? খাড়া দিয়েছে। এই এই রোলারটা দাঁড়ায় রয়েছে নাকি শুয়ে নাকি? খাড়া দিয়েছে। আমরা নোয়াখালী কথা কইতে গেলে আমার মুখ টুক ব্যথা হয়ে যাবে। আহ খুব সহজ তো স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন, এই যে রোলারটা রয়েছে দুই সাইড থেকে, একটা হলো দেখেন উপর নিচ, আরটা হলো কি পাশাপাশি। পাশাপাশি রোলারটাকে বলা হয় হরিজন্টাল, আর হরিজন্টাল। খাড়াখাড়িটাকে বলা হয় ভার্টিক্যাল। এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা মুখস্থ করতে হবে, কারণ হলো আপনি যে স্ক্রল বারটা দেখতে পাচ্ছেন, সেই স্ক্রল বারের ক্ষেত্রেও এই হরিজন্টাল এবং কি হরিজন্টাল এবং ভার্টিক্যালটা মনে করতে হবে, মনে রাখতে হবে। যেমন এটা কি বলেন তো, এটা বলবো না, আপনাদেরকে নাম বলেন, এটার নাম কি? ভার্টিক্যাল। ভার্টিক্যাল স্ক্রল বার। ভার্টিক্যাল। স্ক্রল বার। আর এটা হরিজন্টাল। হরিজন্টাল। হরিজন্টাল হ্যাঁ, হরিজন্টাল কি? স্ক্রল। স্ক্রল বার। হুতি রয়েছে স্ক্রল বার। হুতি রয়েছে, স্ক্রল বার। মুক্তি রয়েছে স্ক্রল বার। হ্যাঁ, হরিজন্টাল স্ক্রল বার। অর্থাৎ ডান দিকে বাম দিকে স্ক্রল করা যায়, স্ক্রল করা যায়, ডান দিকে যাওয়া যায়, বাম দিকে যাওয়া যায়, এটাকে স্ক্রল বলে। আর যে ডান বাম যাচ্ছি, এটাকে বলা হয় হরিজন্টাল। আর উপর নিচটাকে বলা হয় ভার্টিক্যাল। ক্লিয়ার? জি স্যার ভার্টিক্যাল। এই পেজটার নাম কি? এই পেজটার নাম স্যার কি? উপরের নিচেরটাকে কি বলবেন? উপর নিচ যেটা, সেটা হলো ভার্টিক্যাল। ডান বাম যেটা, সেটা হলো হরিজন্টাল। আর যারা এখানে ডাবল আইডি অন করে রাখছেন, দয়া করে অফ করেন। এই পেজটার নাম হলো ডকুমেন্ট। ডকুমেন্ট এই পেজটার নাম কি? ডকুমেন্ট। এই ডকুমেন্টের ভিতরে দুটো কাজ। ভাই, কে ডাবল আইডি অন করছেন? আমি কি এখান থেকে রিমুভ করে দিব আপনাকে? খেয়াল করেন। জহির ভাই, আপনার এখানে মনে হয় ডাবল আইডি অন করা।
কিচ্ছু করি নাই, এইভাবেই আছে। আপনি মিউট করে রাখেন, ভাই নিয়ে এসো। কাছে ঠিক আছে ভাই, বলো। খেয়াল করেন। এই যে পেজটা রয়েছে সেই পেজটার নাম হলো ডকুমেন্ট। এই পেজটার নাম কি? ডকুমেন্ট। এই ডকুমেন্টের মধ্যে যে কলমটা রয়েছে সেই কলমটার নাম হলো কার্সর। কি নাম? কার্সর। কার্সর। এবং যে পেজটা দেখতে পাচ্ছেন, যে পেজের উপর লেখা হয় সেই পেজটার নাম হলো ডকুমেন্ট, তার মাধ্যমে লেখালেখি করা হয়, তার নাম হলো কার্সর। আর চতুর্পাশে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টেক্সট বাউন্ডারিজ, অর্থাৎ লেখার বাউন্ডারি। টেক্সট বাউন্ডারিজ অর্থাৎ লেখার লেখার বাউন্ডারি, মানে এই বাউন্ডারির ভিতরেই লেখা হবে, এর বাইরে যাবে না। কি জন্য যাবে না? বর্ডার দেওয়া হয়েছে। বর্ডারটা কিভাবে দেওয়া হয়েছে সেটা পরবর্তী ক্লাসগুলোতে আমরা জানতে পারবো। ওকে, তাহলে একটা ডকুমেন্টের মধ্যে যেটার মাধ্যমে লেখালেখি করি সেটার নাম কার্সর, এবং যে বর্ডারের ভিতরে আমরা লিখতে পারি সেই বর্ডারটার নাম হলো টেক্সট বাউন্ডারি। ক্লিয়ার? এই একটা ডকুমেন্ট থেকে 3টা তথ্য পাইলাম। কয়টা তথ্য? 3টা তথ্য। আসেন এবার নিচে আসেন। স্ট্যাটাস বার সর্বশেষ। এই স্ট্যাটাস বারের মধ্যে দেখতে পাচ্ছেন পেজ 1 of 1, অর্থাৎ আমার এই ফাইলের মধ্যে, ফাইলের নাম কি? ডকুমেন্ট। ফাইলের নাম কি? ডকুমেন্ট। ডকুমেন্ট। এই ডকুমেন্ট 1 ফাইলের মধ্যে আমার সর্বমোট পেজ আছে একটা। তার মধ্যে আমি 1 নাম্বার পেজের মধ্যে আছি। সর্বমোট পেজ আছে কয়টা? একটা। তার মধ্যে আমি কত নাম্বার পেজের মধ্যে রয়েছি? 1 নাম্বার। এবং দেখতে পাচ্ছেন ওয়ার্ড 1। ওয়ার্ড মানে কি? শব্দ। এখানে এক শব্দের একটা টেক্সট আছে, এক শব্দের একটা কি আছে? এই আপনার এই তথ্যগুলো আপনাকে দেখাবে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার আপনাকে তথ্য দেখাবে যে প্রোগ্রামের মধ্যে আপনি রয়েছেন সেই প্রোগ্রামের তথ্য। আর স্ট্যাটাস বার আপনাকে দেখাবে পার্মানেন্টলি আপনি যে সকল প্রোগ্রামগুলো শর্টকাট ভাবে নিচে সেট করে রেখেছেন, অথবা যে সকল প্রোগ্রামগুলো আপনি ওপেন করে রেখেছেন, অথবা ঘড়ির টাইম, অথবা অল প্রোগ্রামগুলো ইত্যাদিগুলো আমার স্টার্টআপ বার থেকে আমি করতে পারবো। স্ট্যাটাস বারে বাম পাশে যেমন দেখতে পাচ্ছেন কিছু রিপোর্ট, ডান পাশে আপনি দেখতে পারবেন পেজ প্রিভিউ। পেজ প্রিভিউ বা পেজের একটা স্ক্রিনের যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন, কখনো দেখেছেন পুরো পেজটাকে আপনার নজরে নিয়ে আসছি, তাই না? এখন কি পুরো পেজটা একসাথে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, তাই না? কিন্তু এই যে পুরাটাকে বড় করা, ছোট করা, এটাকে বলা হয় জুম। কি বলা হয়? জুম করা। জুম মানে বড় করা। জুম প্লাস বড় করা, জুম মাইনাস কি করে? ছোট করা। ছোট করা। তো এখানে জুম মাইনাস যদি আমরা করি, যেমন এই যে দেখতে পাচ্ছেন 240 ডিগ্রিতে দেখাচ্ছে। 240% আপনার পেজটা যখন বড় করেছেন তখন পেজের ম্যাক্সিমাম অংশটা কি হয়ে আছে? হাইড হয়ে আছে, তাই না? জি। আপনি যদি এখান থেকে যে জুমটাকে এভাবে ধরে স্ক্রল করে যে বাম দিকে নিয়ে যান, তখন দেখবেন যে আস্তে আস্তে ছোট হইতে হইতে কত পার্সেন্টে গিয়ে ঠেকবে? 10%। এরপর কিন্তু আর বর্ডার নাই, 10% ওভার করতে পারে না।
আবার যদি এটাকে বাড়াইতে চান, এটাকে ধরে যাবেন, বাড়াইতে বাড়াইতে কত পর্যন্ত গিয়ে ঠেকবে? 500। 500। তার মানে জুমের সর্বনিম্ন ক্ষমতা এবং সর্বোচ্চ ক্ষমতা আপনি দেখেছেন তো? জি। জি কত জি। পার্সেন্ট, কত পার্সেন্ট? 10। সর্বোচ্চ 500, 10 to সর্বোচ্চ 500, 500, সর্বনিম্ন 10। 10 to 500। 500। ওকে, আচ্ছা। জি। এইটা হলো জুম করা, এটাকে কি বলা হয়? জুম করা। ঝুম এই করা। জুমটা কেন করব? আমাদের কাজের সুবিধার্থে। কখনো কখনো কোনো লেখাকে বড় করে দেখতে হয়, কখনো কখনো কোনো লেখাকে ছোট করে দেখতে হয়, কখনো কখনো পুরো পেজটাকে একসাথে করে দেখতে হয় যে আমার লেখাটা কেমন হয়েছে, প্রিন্ট করলে কেমন দেখাবে। ওকে। জি জি। আর বাম পাশে আরো কিছু কমান্ড পাবেন যেগুলোকে বলা হয় পেজ মুড। পেজ মুড। আচ্ছা বলেন তো, আপনারা এখন কে কোন মুডে আছেন? প্রিন্ট লেআউট। এমন কেউ নেই তো যে এখন খুব রাগ হয়ে আছেন? জি না আবার এমন কেউ নেই তো এখন খুব আনন্দে আছেন? মানে এত আনন্দে আছেন যে ভাষায় প্রকাশ করার মতো না, মানে আপনার মুডটাই চেঞ্জ। আছেন? বি কেয়ারফুল এখন মিডিয়াম। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে স্বাভাবিক আছে, তাই না? হুম। তো এগুলোকে মুড বলা হয়। মানুষ কখন ক্রেজি মুড থাকে, কখনো খুব হাস্যোজ্জ্বল মুড থাকে, আবার কখনো সে এতটা ডিপ্রেশনে থাকে যে হয়তো সে যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটায় ফেলতে পারে, তাই না? এটা হলো জি মানুষের মুড। এই মুড পরিবর্তন হয় স্থান কাল পাত্র ভেদের কারণে। কখনো কখনো টাকার কারণে, কখনো ফ্যামিলির কারণে, কখনো নিজের মেজাজের কারণে। স্যার আমি ট্রেস মোডে আছি। এখন দেখেন, এই যে মুড বলা হয় না, আমার পেজের একটা মুড আছে, আমার পেজের কি রয়েছে? মুড রয়েছে। কখনো কিছু কিছু কাজ করতে হয় এমন যেগুলোকে বড় করে দেখতে হয়। কখনো এমন হইতে পারে আপনার পেজটা অনেক বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে আকাশের মতো, যেটার কোনো কুল কিনারা খুঁজে পান না। যেমন এই দেখেন, আমি জুম কত পার্সেন্ট রেখেছি বলেন? 10%। 10%। 100। আমার 10% কিন্তু আমার এই জায়গায় আসা কথা পুরো পেজটা, কিন্তু এখন দেখেন বিশাল এরিয়া। কারণ হলো পেজটা কিন্তু এখন স্বাভাবিক মোডে নাই। পেজটা এখন কি মোডে নাই? স্বাভাবিক মোডে নাই, এখন রয়েছে ড্রাফট মোডে। আবার বাম পাশে দেখতে পাচ্ছেন যে আউটলাইন মোডে। কত পার্সেন্ট আছে? 10%। 100% 10%। করলাম, তখনও দেখেন 10% করলাম, তখন দেখেন পেজ কিন্তু ছোট হচ্ছে না, হচ্ছে? জি না। আবার তার পাশে দেখতে পাচ্ছেন যে আমার ফুল স্ক্রিন, তার পাশে দেখতে পাচ্ছেন প্রিন্ট লেআউট, তার পাশে দেখতে পাচ্ছেন হলো ওয়েব লেআউট। এই সবগুলো হলো পেজ মোড। এগুলো প্রয়োজন। এগুলো কি প্রয়োজন? আর সর্বশেষ যেটা রয়েছে প্রিন্ট লেআউট। এই প্রিন্ট লেআউটটা হলো আমার স্বাভাবিক মোড। প্রিন্ট লেআউট মানে কি আমার? আপনার কথা 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 ভাই আল্লাহর ওলিরা, হুজুর দিবার মানে হুজুরের ঠেটা লিখি তো নিয়ে তারপর ভাব কি আজীব কারবার। খেয়াল করেন, তাহলে এই যে পেজটা আমি ছোট বড় করতে পারছি, বড় করতে পারছি, এটা বর্তমানে কোন মোড রয়েছে বলেন দেখি? প্রিন্ট প্রিন্ট লেআউট। লেআউট। এই প্রিন্ট লেআউট ব্যতীত বাকি যে চারটা মোড রয়েছে এগুলো ক্ষেত্র বিশেষ লাগে। ক্ষেত্র বিশেষ লাগে। আপনি সবসময় যদি স্বাভাবিক মোডে থাকেন তাও সমস্যা, সবসময় যদি রাগান্বিত থাকেন তাও সমস্যা, সবসময় যদি আনন্দ ফুর্তিতে থাকেন তাও সমস্যা। কিন্তু ম্যাক্সিমাম সময় স্বাভাবিক থাকতে হয়। কিছু কিছু সময় আপনাকে রাগ করতে হয়, কিছু কিছু সময় আপনাকে কি করতে হয়? হাসি খুশি থাকতে হয়, তাই না? তো এগুলো পরিস্থিতির কারণে করতে হয়। ঠিক আমার যখন আমি কিছু কাজ, ছয় পড়েন। আমি যখন কিছু কাজ করি, সেই কাজগুলোর মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে। কিছু ক্যাটাগরি রয়েছে এমন যেগুলো আমার বড় পেজ ছোট পেজ হিসাব না, আমার লেখাগুলোকে বড় করে আমি কাজ করতে চাই। আবার কিছু কাজ রয়েছে এমন যেগুলো একটা পেজকে দুইটা টুকরা করা হয়, সেই টুকরা অনুযায়ী যখন কারেকশন সম্পাদনা করা হয়
এই সম্পাদনা করতে করতে নিচের দিকে এক লাইনে চলে যাওয়া হয়, ডান পাশে আর লাইনে যাওয়া হয় না, ভুলে থেকে যায়, তখন ওই মোডের মধ্যে থাকলে তখন ডান বাম সিরিয়াল অনুযায়ী আসে। এই কারণে এই মোডগুলো প্রয়োজন হয়। তবে যখন যেই মোডে যাক না কেন, যদি পেজকে এক নজরে এক ছোট করে আনতে হয়, তাহলে বুঝে নিতে হবে এটাকে প্রিন্ট লেআউট মোডে রাখতে হবে। প্রিন্ট লেআউট মোডে যদি আপনি রাখেন, তাহলে আপনি স্বাভাবিকভাবে যে কোনো ক্যাটাগরি কাজ বা প্রিন্টিং কাজ করার জন্য যে মেজারমেন্টটা বা যে ইয়েটা আপনি ফোকাসটা আপনি দেখতে চাচ্ছেন, সেই জিনিসটা আপনি স্ক্রিনের মধ্যে ভাসমান বা দৃশ্যমান দেখতে পারবেন। তো এই যে কাজগুলো করলাম, এগুলো সবগুলো ছিল আমার স্টার টাস্কবার। যে ক্লাসগুলো এত সময় ধরে আলোচনা করলাম, সেই ক্লাসের বিষয়বস্তুগুলো সবগুলো কোনোটার থেকে কোনোটা কম নয়। ফেলে দেওয়ার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। যদি আপনার মনে হয়ে থাকে সেটাকে ফেলে দেন, যেটা আপনার কাছে গুরুত্ব মনে হয় সেটাকে ভালো করে ধরেন। কিন্তু আমার মনে হয় কোনো জিনিসই ফেলে দেওয়ার মতো নয়। আমি যদি ফেলে দিতাম তাহলে আজকে আপনাকে এভাবে বিশ্লেষণ করে করে বুঝাইতে পারতাম না। আমি প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব মনে করেই ধরেছি, ফলে আজকে সবকিছু বিশ্লেষণ করে আপনাকে বোঝানোর ক্ষমতা বা সক্ষমতা আমার হয়েছে। এভাবে কোনো জিনিস যদি আপনি অপ্রয়োজনীয় মনে করেন, ইগনোর করেন, যেটাকে প্রয়োজন মনে করেন ভালো করে করে নেন। আসেন সর্বশেষ, সর্বশেষ পয়েন্ট হলো টাইটেল পরে দেখা যাচ্ছে ডকুমেন্ট ওয়ান। এই ডকুমেন্ট ওয়ান হলো রেজিস্টার্ড একটা নাম। কি নাম? রেজিস্টার একটা নাম। না, বলেন, আবার বলেন। রেজিস্টার একটা নাম। রেজিস্টার একটি নাম। এত ভুল কেমন করেন? এতগুলো লোক যদি একজন লোকও যদি মানে ডকুমেন্ট এর ভুল ভাবে না থাকতে পারেন, তাহলে হলো টাইটেল এটা বার। অটোমেটিক ভাবে একটা থাকে আননোন নাম হিসাবে, কোনো ধরনের নামভুক্ত নয়। এই ক্ষেত্রে অটোমেটিক ভাবে কোনো ধরনের নামভুক্ত নয়, এভাবে কোনো ফাইল ক্রিয়েট হতে পারে না। নির্দিষ্ট একটা নাম অটোমেটিক ভাবে আসে, কিন্তু যখন এটাকে সংরক্ষণ করতে যাব কম্পিউটারে, তখনই এটাকে রেজিস্টার করতে হয়। আর সেই রেজিস্টার করার জন্য আমাকে যেতে হবে ফাইল মেনুতে। কোন মেনু? ফাইল মেনু। আমি যখন ফাইল মেনুতে ক্লিক করব, ফাইল মেনুর প্রথম কমান্ডটির নাম হলো সেভ। প্রথম কমান্ডটির নাম কি? সেভ। আপনি যখন আননোন একটা ফাইলে কোনো কিছু লিখবেন, আননোন একটা ফাইলে কোনো কিছু লিখবেন, মিউট হন। যাদের এখান থেকে নয়েজ আসে মিউট করেন ভাই। আব্দুল লতিফ ভাই মিউট করে রাখেন আপনি, খেয়াল করেন। তাহলে আননোন ক্ষেত্রে যদি আপনি ফাইলটাকে কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে চান, তাহলে আপনাকে ফাইল থেকে যখন সেভে ক্লিক করবেন, তখন একটি টপ আপ বক্স আসবে। কি আসবে? এই যে কোন প্রোগ্রামের মধ্যে ক্লিক করে যখন কোনো একটি এক্সট্রা ভাবে একটা বক্স আসে, প্রোগ্রাম আসে, সেটাকে বলা হয় টপ আপ বক্স। কি বলা হয়? টপ আপ বক্স। টপ আপ আপ বক্স। বক্স। এই টপ আপ বক্সটা কেন আসে? যে এক্সট্রা ভাবে কিছু একটা কাজ করার জন্য। যেমন আপনাকে বলা হচ্ছে যে তুমি যে এই ফাইলটা এই কম্পিউটারে রাখতে চাও, এই ফাইলটা একটা আননোন নাম হিসেবে আছে। আর আননোন হিসেবে কোনো কিছু আমার কাছে গ্রহণযোগ্য নয়, কেননা তোমার এই ফাইলের মধ্যে যেটাই লেখা থাকুক না কেন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং তুমি এমন একটা ফাইলের নাম চুজ করো যেটা তোমার জেহানে থাকবে, এবং নেক্সট টাইম তুমি তোমার জেহান থেকে ওই ফাইলটা বের কর, আমাকে যখন হুকুম করবা, তখন যাতে আমি তোমাকে সহজে বের করে দিতে পারি। এইটা হলো হিস্টোরি। এটা কি? এই বক্সটার স্টোরি। এখন এই বক্সটা কেন আসলো সেটা তো এখন বুঝতে পারলেন। তাহলে কেন আসলো? কেন আসছে মানে কোনো একটা ডকুমেন্ট যদি সেভ করার সেভ প্রয়োজন। করার জন্য। এটা এই জন্য আসছে যে আমি একটা রেজিস্টার্ড একটা নাম ক্রিয়েট করার জন্য, এটা রেজিস্টার্ড নাম। তাহলে দেখেন আমার এই ফাইলটা
আমি একটা নির্দিষ্ট নাম দিয়ে সেভ করতে চাই, এই জন্য আমাকে ফাইল নেমের মধ্যে একটা নাম চুজ করে দিতে হবে। যেমন আমি এখানে দিতে পারি ফার্স্ট ক্লাস বা ফিফথ ক্লাস। আজকে ফিফথ ক্লাস না আপনাদের? ক্লাস জি স্যার। ফিফথ ক্লাস। এই যে ফাইল নেমটা আপনি যে নামটা দিবেন, এটা এমন একটা নাম দিবেন যে নামটা আপনার জেহানে থাকবে। আর ম্যাক্সিমাম চেষ্টা করবেন যেই ক্যাটাগরি কাজ করেন সেই ক্যাটাগরির মূল যে হেডলাইনটা, এই হেডলাইন অনুযায়ী নামটা সেভ করবেন। সলিমুল্লাহ, সিদ্দিকুল্লাহ, বারিকুল্লাহ এই নামগুলো দিয়ে করলেন, বারিকুল্লাহ 1, বারিকুল্লাহ 2, বারিকুল্লাহ 3 দিয়ে করলেন। আসলে কোন বারিকুল্লাহ আপনি পরবর্তীতে খুঁজতে যাচ্ছেন সেটা কিন্তু আর খুঁজে পাবেন না, পাবেন? এই জন্য চেষ্টা করবেন কি, যেই ক্যাটাগরি কাজ করবেন সেই ক্যাটাগরিতে একটা শিরোনাম আছে। যেমন আপনি একটা বায়োডাটা লিখতেছেন, তো বায়োডাটাতে একটা শিরোনাম, তাই না? আপনি লিখে রাখেন বায়োডাটা অফ আকরামুল্লাহ, তাহলে তো বের হয়ে গেল যে আকরামুল্লাহ বায়োডাটা, তাই না? বায়োডাটার আমি হাজারটা ফাইল তৈরি করতে পারি, কিন্তু প্রত্যেকের নাম তো ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা আছে, আছে না? এইভাবে আমরা করব। তবে এই কথাটা মনে রাখেন, সেম নামে কখনো ডুপ্লিকেট ফাইল হয় না। ফিফথ ক্লাস একটা ফাইল আছে, আবার একটা ফাইল ক্লাস হবে না, তখন আমাকে ফিফথ ক্লাস 1 দিতে হবে, ফিফথ ক্লাস 1, ফিফথ ক্লাস 2, এভাবে কোন একটা বর্ণমালা একটু চেঞ্জ থাকতে হবে, না হলে কিন্তু রিপ্লেস হয়ে যায়। পূর্বের ফাইলটা কি হয়ে যাবে? রিপ্লেস হয়ে যাবে। তখন বলবেন স্যার আমি এত কষ্ট করে 6 মাস থেকে এটা কম্পোজ করলাম, এখন আমি তো একটা ফাইল তৈরি করছিলাম কেমনে কেমনে রিপ্লেস হয়ে গেছে, এখন তো আমার এটা দরকার। ভাই আপনার 6 মাস একদম পুরা মা শেষ। কারণ আপনি রিপ্লেস করে পূর্বের ফাইলটাকে নষ্ট করে নতুন ফাইলটাকে আপনি add করেন। এই জন্য এই ব্যাপারে কি থাকবেন? সতর্ক থাকবেন। আপনি ফিফথ ক্লাস করলেন, দেন এই ফাইলটা কোন জায়গায় সেভ করতে চান? আপনার কম্পিউটারের মূল ইন্টারফেসটা আছে না, বলেছিলাম না আপনাদেরকে প্রথম দিন ডেস্কটপ জি বলেছিলাম। আপনি যদি বলেন যে আপনার এই ফাইলটা ডেস্কটপে রাখতেন, কোথায়? ডেস্কটপ যেমন ডেস্কটপটা কিসের আগে দেখাই নিয়ে আসি, এটা হলো ডেস্কটপ। এখানে কিছু ফাইল জি রয়েছে না? জি ফাইল রয়েছে কিনা? এই ফাইলগুলো কি এমনি এমনি চলে আসছে নাকি আমি এখানে রেখেছিলাম? আপনি রেখে আমি এখানে রেখেছিলাম বলে তো এখানে আসছে, তাই না? যে আমার যে মূল স্ক্রিনটা সেটাকে বলা হয় ডেস্কটপ, আবার অনেকে বলে ইন্টারফেস, ইন্টারফেস বলা হয়। তাহলে এখন দেখেন, আপনি যখন ফাইলে যাবেন, দেন ফাইল থেকে সেভে ক্লিক করবেন, এরপর একটা নাম আসবে, আপনি এখানে দিয়ে দিলেন ফিফথ ক্লাস। এবার লোকেশন থেকে এই যে দেখেন লোকেশন, বাম পাশের লোকেশন শো করবে কোথায় রাখতে চান। যদি আপনার কম্পিউটারের ড্রাইভের ভিতরে রাখতে চান তো ড্রাইভে চলে যাবেন, যদি বলেন যে না ডেস্কটপ রাখতে চান তো ডেস্কটপ ক্লিক করবেন। এবার আপনি সেভ ক্লিক করুন। আপনি যখন এখানে সেভ ক্লিক করবেন, ওই যে আপনার আননোন ফাইলটা, আননোন যে নাম ছিল সেটা কিন্তু তখন কি হয়ে যাবে, চলে গিয়ে রেজিস্টার্ড নামটা চলে আসবে। দেখেন কি আসছে, আমার কম্পিউটারে ফিফথ ক্লাস নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমার কম্পিউটারে ফিফথ ক্লাস নামে কি হয়ে গেছে? একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এবার দেখেন আমার এই ফাইলটাকে বন্ধ করতে চাই, পুরা প্রোগ্রাম না শুধু ফাইল, পুরা প্রোগ্রাম বন্ধ করতে হলে ক্লোজ। আর শুধুমাত্র ফাইল যদি বন্ধ করতে চাই তাহলে আমাকে ফাইল থেকে চলে যেতে হবে ক্লোজ। এই ক্লোজ আর এই ক্লোজের সেম কাজ না। ফাইলের ক্লোজ হলো শুধুমাত্র ফাইলটা বন্ধ করবে, আর টাইটেল বারে ক্লোজ হলো পুরো প্রোগ্রামটা বন্ধ করবে। আপনি কি বন্ধ করতে চান? ফাইল ফাইল। তাই আমি ক্লোজ করলাম। ফাইল তাই আমি কি করলাম? ক্লোজ করলাম। ক্লোজ করুন। যখন আমি ক্লোজ করলাম তখন দেখবেন যে আমার প্রোগ্রামটা রয়ে গেছে। প্রোগ্রাম আছে না? আপনার যে একটা ফাইল রয়েছে, একটা ফাইল আপনি সেভ করেছেন কি ক্লাস নামে? ফিফথ ক্লাস নামে। ফিফথ ক্লাস নামে। তাহলে সেই ফাইলটা আপনি ওপেন করতে চান, এই জন্য আপনাকে চলে যেতে হবে ফাইল। ফাইল ফাইলে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে ওপেন ওপেন। ওপেন ওপেন। ওপেন
ওপেনের কাজ হলো পুরাতন ফাইলগুলো ওপেন করা। এবার আপনি ডেস্কটপে ক্লিক করেন। ডেস্কটপে ক্লিক করলে দেখেন ফিফথ ক্লাস নামে এরকম আরো কি কি ফাইল আছে সবগুলো শো করবে। আপনি ফাইলটাতে ক্লিক করেন এবং ওপেন ক্লিক করেন, দেখেন ওপেন হয়ে গেছে। কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। আমি শুরুতে কার্সরটাকে রাখলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলাম। কি দিলাম? ব্যাক স্পেস। ব্যাক স্পেসটা কোথায় থাকে? ওই যে নাম্বারিং লাইনটা আছে 1 2 3 4 5 6 7 8 9, ওইটা ডান পাশে দেখবেন মাইনাস, তারপরে প্লাস, তারপরে হলো ব্যাক স্পেস। ব্যাক স্পেসের কাজ হলো বর্ণমালা কাটা। ব্যাক স্পেসের কি কাজ? বর্ণমালা ডিলেটরের কাজ কি? বর্ণমালা কাটা। ডিলেটরের কাজ কাটা, ব্যাক স্পেসের কাজ কাটা। কিন্তু দুই কাটা। কাটার মধ্যে সীমিত আছে, নিয়ম আছে। যে একটা পেছনের দিকে কাটবে আর একটা সামনের দিকে রাইট। কাটবে। একটা আপনার ডানের অংশ বাংলা কি কাটবে, দিতে আর একটা আপনার বামের অংশ কাটবে। বাংলা কি দিছে? বুঝতে পারছেন? যে আচ্ছা। এই যে ফাইলটা ওপেন করলেন, ফাইলের লেখাগুলোকে কেটে ফেললেন। এখানে আপনি লিখলেন কোনো কিছু 1 2 3 4 5 6 7 8 9। এবার আপনাকে আবারও ক্লিক করতে হবে ফাইল থেকে সেভ। কিন্তু এবার সেভের ক্ষেত্রে টপ আপ বক্সটি আসবে না। এবার সেভের ক্ষেত্রে কি আসবে না? টপ আপ বক্স আসবে না, কেন আসবে না? যেহেতু পূর্বে সেভ করা ছিল এটা register। রেজিস্টার্ড ফাইলেই কাজ করছি। তো রেজিস্টার্ড ফাইলে যদি কাজ করি তাহলে আবার সেভে ক্লিক করা লাগবে কেন? লাগবে না, হ্যাঁ, লাগবে না, লাগবে লাগবে। লাগবে না? সেভ করা লাগবে না কি, টপ আপ বক্স আসবে না। টপ আপ বক্স আসে নাই। টপ আপ বক্স যদি না আসে তাহলে আমাকে সেভ ক্লিক করতে হবে কেন? এই জন্য তো বললাম কারণ রেজিস্টার ফাইলটা রেজিস্টার করা আছে। নো, রেজিস্টার্ড করা আছে মানে হলো আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট, যে আর সেই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা উঠাইতে গেলেও সিগনেচার, টাকা জমা দিতে গেলেও সিগনেচার। যে আপনি টাকা উঠাইতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে একটা সিগনেচার দিয়ে টাকা উঠাইতে হবে। আবার টাকা জমা দিতে যাবেন, সিগনেচার দিয়ে একটা টাকা জমা দিয়ে আসতে হবে। ঠিক যে আপনার এই ফাইলের মধ্যে, রেজিস্টার্ড ফাইলের মধ্যে যত কিছুই সম্পাদনা করবেন, যতবারই করবেন ততবারই আপডেট আপডেট সর্বশেষ যে হালতে আছে ওই হালতে কম্পিউটারের ভিতরে রাখতে চাইলে আপনাকে সেভ কমান্ড দিয়ে কম্পিউটারকে নিশ্চিত করতে হবে বর্তমানে পূর্বের যে কার্সর লেখাটা ছিল সেটা ডিলিট করে আমি যে 1 2 3 4 এটা লিখলাম, এটাই থাকবে, পূর্বেরটা বাদ। যে আপনি এবার ফাইল থেকে ক্লোজ ক্লিক করেন, ফাইল থেকে ওপেনে যান, ফিফথ ক্লাস ক্লিক করে ওপেনে ক্লিক করেন, দেখেন কি আসছে। যে আগের কার্সর আছে? যে না, তার মানে হলো প্রথমবার আসবে হলো একটা রেজিস্টার্ড নাম দেওয়ার জন্য, আর রেজিস্টার্ড ফাইল ওপেন করে সেই ফাইলে যতবার কাজ করব ততবারই কম্পিউটারকে নির্দেশ করতে হবে এই হালতে তুমি সেভ করো। যে কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? তাহলে ফাইলের সেভের কাজ কি? সেভের কাজ জমা রাখা, ওপেনের কাজ কি? চালু করা, পুরাতন ফাইল ওপেন করা। ক্লোজের কাজ কি? ফাইলটা কেটে দেওয়া, ফাইল বন্ধ করা। বন্ধ করা। কেটে দেওয়া মানে ফেলে দেওয়া, বন্ধ করা মানে হচ্ছে আমার ওপেন আছে, এটা এখান থেকে স্ক্রিন থেকে সরাইয়া দেওয়া। ঠিক আছে? এই যে এখানে যে এক্সিটটা দেখতে পাচ্ছেন সেই এক্সিট আর এই ক্লোজের সেম কাজ। এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, এক্সিটে ক্লিক করলেও বন্ধ হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, দেখেন বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? ফাইল না পুরো প্রোগ্রাম? প্রোগ্রাম। বন্ধ হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আমার জানা মতো কোনো কিছু ফেলে দেওয়ার মতো নয়। যদি আপনি মনে করেন যে ফেলে দেওয়ার মতো অনেক কিছু রয়েছে